সম্মানিত ভিউয়ার্স, ডিপার্টমেন্ট অফ ইংলিশের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগতম। আজ আমরা আলোচনা করব এলিয়েট রিটেন বাই হোমার। আমরা আজ আলোচনা করব সামারি, থিমস, মোটিভ, স্যাম্বলস এবং রিলিজন অ্যান্ড এথিক্স বিষয়গুলো নিয়ে এই এলিয়েটের মধ্যে। আপনারা নিশ্চয়ই জানেন যে আমরা এর পূর্বে 2-3টা পার্ট দিয়েছি, আলোচনা করার চেষ্টা করেছিলাম পর্ব বাই পর্ব। তো জানি না আপনারা সেগুলো দেখেছেন কিনা, আমি ডিসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেবো, আপনারা দেখতে পারেন চাইলে। তবে আজকে আমরা এর পুরা মহাকাব্যের একটা ধারণা দেব। তো চলুন শুরু করা যাক। এলিয়েট গ্রিক বীর এক্লিসের ক্রোধের ঘটনার বর্ণনার মাধ্যমেই এলিয়েট মহাকাব্যের সূচনা হয়েছে। বছর ধরে চলছে গ্রিক আর ট্রয় পক্ষের যুদ্ধ। একাদশ বর্ষে গ্রিক শিবিরে চরম বিপর্যয় নেমে আসে গ্রিক বীর অ্যাগামেমনন ও এক্লিসের মাঝে নারী ঘটিত বিপদের জের ধরে। দেবতা অ্যাপোলোর পুরোহিত ক্রাইসিসের কন্যা ক্রাইসিসকে বন্দী করে আনে গ্রিকরা। ক্রাইসিস কন্যাকে ফেরত চাইলে অ্যাগামেমনন তাকে অপমান করেন, আর এই কারণে ক্রোধের রাগে ক্ষিপ্ত হয়ে অ্যাপোলো মহামারী রোগ ছড়িয়ে দেন গ্রিক শিবিরে। অ্যাগামেমনন শেষে তার বন্দিনীকে ফেরত দিতে বাধ্য হন এবং একিলিসের ভাগের বন্দিনী ব্রেসিসকে ছিনিয়ে নেন। এতেই শুরু হয় দুজনের দ্বন্দ্ব। একিলিস ক্রোধে ক্ষিপ্ত হয়ে যুদ্ধে যোগদান বিরত রইলেন, আর এই কারণে গ্রিক বাহিনী রীতিমতো পর্যদস্ত হতে লাগলো ট্রয় বাহিনীর হাতে। গ্রিক বীর ডায়োমিডাস অত্যন্ত সাহসিকতার পরিচয় দিলেন যুদ্ধক্ষেত্রে। তিনি ট্রয় পক্ষ সহায়তাকারী দেবী আরফোদিতি ও যুদ্ধ দেবতা অ্যারিসকে আহত করলেন। আপনার চরিত্র সম্পর্কে এর পূর্বে আলোচনা করা হয়েছে, আপনার চাইলে সেটি ডিসক্রিপশন বক্স থেকে দেখে নিতে পারেন। ট্রয় বীর হেক্টর প্রচন্ড গতিতে এগোতে লাগলেন গ্রিক শিবির লক্ষ্য করে। তার অন্যতম উদ্দেশ্য গ্রিকদের জাহাজগুলোতে আগুন ধরিয়ে দেওয়া। দুই পক্ষের ঘোরতর যুদ্ধে গ্রিক পক্ষে অ্যাগামেমনন, ডায়োমিডাস, ওডিসিউস প্রমুখ এসব বীর আহত হয়ে শিবিরে অবস্থান করতে লাগলেন। আর এ সুযোগে ট্রয় বাহিনী এগিয়ে এলো গ্রিক জাহাজের কাছে এবং গ্রিক জাহাজে উঠে পড়ল অনেকেই। এদিকে অলিম্পাস পর্বতে দেবতারা দুই পক্ষে ভাগ হয়ে দুদলকে সমর্থন দিতে লাগলেন। দেবরাজ জিউস প্রথম দিকে ট্রয় পক্ষ অবলম্বন করলেও শেষে নিষ্ক্রিয় হয়ে যুদ্ধ অবলোকন করতে লাগলেন। গ্রিকরা যখন ট্রয় বাহিনীর হাতে রীতিমতো পর্যদস্ত হতে লাগলো, তখন তারা বাধ্য হয়ে উপটৌকন সহ চলে গেলেন একিলিসের জাহাজে আগমনের অনুরোধ নিয়ে। একিলিস নিজে না এসে তার বর্মটা সহ, অর্থাৎ আমরা যেটাকে বর্ম বলি, আমরা জানি যোদ্ধা যাদেরকে আমরা দেখেছি তাদের বর্ম, তার বন্ধু ও সহযোদ্ধা প্যাট্রোক্লাসকে পাঠালেন। যুদ্ধে প্যাট্রোক্লাস বহু ট্রয় সেনা নিহত করে হেক্টরের হাতে নিজেও নিহত হলেন। প্যাট্রোক্লাসের সব দেহের অর্থাৎ মরাদেহের দখল নিয়ে দুই পক্ষ লড়াই আরো তুঙ্গে উঠল। একিলিস তার সহকর্মীর মৃত্যু সংবাদে ক্ষিপ্ত হয়ে যুদ্ধে অবতীর্ণ হলেন। একিলিসের মূল উদ্দেশ্য হেক্টরকে খুঁজে বের করে তাকে হত্যা করা। একিলিস যুদ্ধে অবতীর্ণ হয়ে তার সহযোদ্ধা প্রিয় প্যাট্রোক্লাসের সব দেহটা নিজের আয়ত্তে আনলেন, অর্থাৎ মৃত দেহটা নিজের আয়ত্তে আনলেন ট্রয় বাহিনীর কবজা হতে। অতঃপর জাঁকজমক সহকারে সম্মানের সাথে আন্তষ্টিক্রিয়া সম্পাদন করলেন। এবার একিলিস হেক্টরের মুখোমুখি হলেন। বহুদূর পর্যন্ত তাড়া করে জ্যানাথাস নদীর মোহনায় এসে পাকড়াও করলেন হেক্টরকে, অর্থাৎ পাকড়াও মানে ধরলেন হেক্টরকে এবং তাকে হত্যা করলেন। হেক্টরের মৃতদেহটা রথের সাথে বেঁধে যুদ্ধক্ষেত্রের চারিপাশে ছুটে বেড়ালেন তিনি। ট্রয়বাসী শুধু অসহায়ের মতো এই প্রত্যক্ষ করলেন এটা বিষয়টা। শেষে রাজা প্রায়াম এলেন একিলিসের শিবিরে। তিনি এসে একিলিসের কাছ থেকে তার পুত্রের মৃতদেহটা প্রার্থনা করলেন। একিলিস বৃদ্ধ রাজার হাতে অর্পণ করলেন এবং তার প্রিয় পুত্রের মৃতদেহটি। ট্রয় নগরীতে রাজা প্রায়াম পৌঁছালে শোকের মাতম উঠল সর্বত্র। শেষে উপযুক্ত মর্যাদা সহকারে ট্রয়বাসীরা হেক্টরে আন্তষ্টিক্রিয়া সম্পাদনা করলেন। এখানেই সমাপ্তি ঘটেছে এলিয়েডের মহাকাব্যের। আমরা এখন আলোচনা করব এই মহাকাব্যের প্রতীক, বিষয়বস্তু ও উপাদান নিয়ে। প্রতীক হলো
বিভিন্ন বস্তু, চরিত্র, নকশা, কাঠামো, রং ও চিত্র যেগুলো কোনো সাহিত্যকর্মের মূল সারাংশ ও ভাব প্রকাশ করে, যেমন গ্রিক জাহাজ, অ্যাকিলিসের ঢাল, কবির ভাষা ইত্যাদি। যেমন আমরা এলিয়েটে দেখতে পাই গ্রিক জাহাজ, যেটি ছিলেন ইয়াকিয়ান জাহাজগুলোই গ্রিক জাতীয় ভবিষ্যতের প্রতীক। যুদ্ধক্ষেত্রে সেনারা যখন বিপন্ন বোধ করত বা করতে থাকতো, কিন্তু বড় ধরনের বিপদের মুখোমুখি হয়, যখন এরকম বিপন্ন বোধ করে বিপদের মুখোমুখি হয়, তখন তারা পিছিয়ে এসে জাহাজে আশ্রয় গ্রহণ করে। জাহাজগুলো যেন তাদের কাছে দুর্গ স্বরূপ। ট্রয় সেনারা যেমন বিপদ দেখলেই ইলিয়াম নগরীর ভিতরে আশ্রয় গ্রহণ করেন, তেমনি বিদেশে গ্রিক সেনাদের আশ্রয়স্থল দুর্গ সদৃশ এই জাহাজগুলি। অ্যাকিলিসের ঢাল, ইলিয়াড মহাকাব্যে একজন সৈনিক কিংবা সেনানায়কের ঢাল বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। শত্রু সেনার অস্ত্রঘাতকে প্রতিহত করার একমাত্র উপায় হচ্ছে এই ঢাল। এটা যেন যুদ্ধক্ষেত্রে থেকে আড়াল করে রাখে একজন সেনাকে। ঢালের এপাশে পৃথিবী ও শান্তি, আর ওপাশেই ভয়ল রণক্ষেত্র, এমন এমন প্রতীক হিসেবে উপস্থিত হয়েছে ঢালের বিষয়টি। হোমার তার মহাকাব্যে দেব, কারিগর ও অগ্নিদেবতা হেফেস্টাস কর্তৃক একিলিসের জন্য নির্মিত স্বর্গীয় ঢালটি দ্বারা এর চমকপ্রদ অলৌকিকত্ব হাজির করেছেন বা জাহির করেছেন। হোমারের ভাষা প্রতীক, স্যাম্বল। গ্রিক ভাষায় রচিত ইলিয়াড মহাকাব্যে হোমার বহু প্রতীক ও নানা বিশেষণ ব্যবহার করেছেন। হোমার গ্রিক বীর একিলিসকে নানা বিশেষণে বিশেষিত করেছেন, দ্রুতগামী একিলিস, পেলিউস পুত্র একিলিস ইত্যাদি বলে। এছাড়া এই কাব্যের ভাষা নানাবিধ উপমা প্রতীক দ্বারা অলঙ্কৃত। কালো মদের মতো সমুদ্র, গোলাপি সন্ধ্যা, শব্দে ধাবমান হওয়া, অগ্নিশিখার মতো জ্বলে ওঠা, অস্ত্রের ঝিলিক, এই ধরনের বহু প্রতীক অর্থাৎ স্যাম্বল ও অলঙ্কার ব্যবহৃত হয়েছে এই কাব্যে। মোটিভস, বিষয়বস্তু বা থিম বলতে পারি আমরা, থিম। একটি সাহিত্যকর্ম অনুসন্ধান করে যে সকল মৌলিক ও সার্বজনীন ধারণাগুলো পাওয়া যায়, সেগুলোই হলো সেই সাহিত্যকর্মের বিষয়বস্তু। যেমন ইলিয়াডের মূল বিষয়বস্তু হচ্ছে যুদ্ধের গৌরব গাথা। যুদ্ধের গৌরব গাথা বলতে ইলিয়াড মহাকাব্যে জুড়ে আছে যুদ্ধের দামামা গৌরব গাথা। এই মহাকাব্যের চরিত্রগুলো তাদের বীরত্ব ও সাহসিকতার মাধ্যমে যুদ্ধক্ষেত্রে পরাক্রম প্রদর্শন করে উজ্জ্বল হয়ে আছেন, যাকে নিয়ে যুদ্ধ সেই প্যারিস যুদ্ধ করতে মোটেই আগ্রহী নন। তিনি একজন অপদার্থ প্রেমিক হিসেবে চিত্রিত। ট্রয় যুদ্ধে দেবদেবীদের অংশগ্রহণ একটি উল্লেখযোগ্য ব্যাপার। এখানে যুদ্ধ দেবতা অ্যারিস, দেবী অ্যাথিনি, দেবী অ্যাফ্রোদিতি, সমুদ্র দেবতা পজাইডন সবাই তাদের নিজ নিজ পক্ষ সমর্থন করে যুদ্ধে অংশগ্রহণ করেছেন। দেবদেবীদের যোগদানের কারণে ট্রয় যুদ্ধ ভিন্নতার এক রূপ লাভ করে। দেবতাদের সহায়তা আর আনুকূল্যে বীর সেনানায়কদের মাঝে শক্তি সঞ্চয়িত হয়। তারা উদ্বুদ্ধ হন নতুন করে। যুদ্ধ শুধু তার আপন মহিমা নিয়েই এখানে উপস্থাপিত নয়, ধ্বংসযজ্ঞও ডেকে নিয়ে আসে। পরাজিত পক্ষের নারী ও শিশুরা বন্দী হয়, দাসে পরিণত হয়, প্লেগ নেমে আসে গ্রিক বাহিনীর ওপর, অজানা আশঙ্কায় গ্রিক সেনারা কেঁপে ওঠে। অ্যাকিলিস সেনাদের উৎসাহ প্রদান করেন, যুদ্ধক্ষেত্রে হতে পালানো কাপুরুষতার লক্ষণ, বীরের মতো প্রাণ ত্যাগ করা হচ্ছে শ্রেষ্ঠ, তাতে আছে গৌরব আর সম্মান। যুদ্ধ যেমন একদিকে বয়ে এনেছে ধ্বংসযজ্ঞ, পতন, মৃত্যু, অন্যদিকে আবার বয়ে এনেছে বিজয়, উল্লাস আর বিজয়ী বীরের গৌরব গাথা। পারিবারিক দিক ও বীর যোদ্ধার গৌরব আমরা এখানে দেখি। এলিয়েট মহাকাব্যে বীর যোদ্ধা যুদ্ধে অবতরণের সাথে সাথে তার পারিবারিক দিকটিও যেন আষ্টে পৃষ্ঠে জড়িয়ে আছে। হোমার ট্রয় যুদ্ধের বিবরণ দিতে গিয়ে বীর যোদ্ধাদের পারিবারিক দিকটি, বিশেষ করে আপনজনের মায়া মমতার দিকটিও উন্মোচন ঘটিয়েছেন। ট্রয় বীর হেক্টর যুদ্ধযাত্রার প্রাক্কালে স্ত্রী পুত্রের মুখোমুখি হলে তার স্ত্রী অ্যান্ড্রোমাকি তাকে জানান, হেক্টর যুদ্ধে যোগ দিলে গ্রিকরা তাকে হত্যা করবে, তিনি বিধবা হবেন, তার পুত্র হবে পিতৃহীন, আর তাকে ধরে নিয়ে যাবেন বন্দিনী হিসেবে। পারিবারিক এই মমতার বন্ধন অগ্রাহ্য করে ট্রয় রক্ষার স্বার্থে হেক্টর যোগদান যুদ্ধে।
অন্যদিকে প্যারিস যুদ্ধক্ষেত্রের ডামাডোল হতে সরে এসে নিজের নিভৃত কক্ষে হেলেনের একান্ত সান্নিধ্যে সময় কাটাতে চেয়েছেন। যুদ্ধক্ষেত্রে অবস্থান করে অ্যাকিলিস তার বৃদ্ধ পিতার কথা স্মরণ করেছেন। তার পিতা অধীর আগ্রহে অপেক্ষা করছেন তার পুত্র ফিরে আসবেন বিজয়ীর বেশে, কিন্তু অ্যাকিলিস জানেন এখানেই তার মৃত্যু। এটা ভেবে, পিতা আর পরিজনদের কথা ভেবে তিনি আকুল হয়েছেন। প্যাট্রোক্লাসের মৃত্যুতে তার নিকট যোদ্ধারা, বন্ধুরা তাকে যেমন যোগ্য মর্যাদায় সম্মান সহকারে সমাহিত করেছে, যুদ্ধে একদিকে যেমন বীরের গৌরব গাথায় মহামান্বিত, অন্যদিকে তেমনি প্রিয়জনের বিয়োগ ব্যথায় বেদনাতুর রূপ নিয়ে উপস্থিত হয়েছে এলিয়েট মহাকাব্য। বীর হেক্টর ও প্যাট্রোক্লাসের মৃত্যু দ্বারা হোমার প্রমাণ করতে চেয়েছেন যে বীর যোদ্ধারা কখনোই যুদ্ধক্ষেত্রে হতে পালিয়ে যান না। যুদ্ধক্ষেত্রে জীবনদান কটাই তারা গৌরবের বিষয় বলে মনে করেন। আমরা এই মহাকাব্যের উপাদান যদি দেখি, উপাদান হলো কোন সাহিত্যের বারবার উল্লেখিত মৌলিক কাঠামো, বৈপরীত্য ও সাহিত্য কৌশল যা সাহিত্যকর্মের বিকাশে সাহায্য করে এবং আমাদের এর মূল ভাব সম্পর্কে জানায়। কিছু কিছু উপাদান আমরা উল্লেখ করতে পারি, যেমন অস্ত্র, শিরস্ত্রাণ ও বর্ম। সামরিক মহাকাব্যে এলিয়েট, যার মাঝে সেনা এবং যুদ্ধাস্ত্র স্বাভাবিকভাবে স্থান করে নেয়, এ কাব্যে সবচেয়ে বেশি গুরুত্ব প্রদান করা হয়েছে সৈনিকদের দেহ আচ্ছাদনকারী বর্ম। বিশেষ করে এই কাব্যে মৃত সেনার কিংবা বীর যোদ্ধার শরীর থেকে বর্ম খুলে নেওয়াটাই যেন বিশেষ একটি কৃতিত্বপূর্ণ ব্যাপার। আর এর ধাতব মূলটা হলো হয়তো এর মধ্যেই বিবেচ্য বিষয়। ট্রয় বীর হেক্টরের শির সমানে ঘোড়ার কেশর সংযুক্ত, এটা দেখে তার শিশুপুত্র ভীত হয়েছে। প্যাট্রোক্লাস যখন একিলিসের বর্ম অর্থাৎ বর্ম যেটা বলেন, যেটা যেভাবে উচ্চারণ করেন না কেন, পরে যুদ্ধ অবতীর্ণ হয়েছেন, তখন ট্রয় পক্ষ রীতিমতো ভয় পেয়েছে। একিলিসকে অগ্নি দেবতা ও দেব কারিগর হেফাইস্টাস তৈরি করে দেন অসাধারণ এক বর। হোমার এই কাব্যে দেবদেবীদের আশীর্বাদ ধন্য অলৌকিক ও স্বীয় নানা যুদ্ধস্তরের বর্ণনা প্রদান করেছেন। মৃতদেহ সমাহিতকরণ। সামরিক মহাকাব্যে এলিয়েটে মৃত বীর যোদ্ধাদের উপযুক্ত মর্যাদার সাথে সমাহিতকরণের বিষয়টি বিশেষ গুরুত্ব বহন করেছে। একিলিস হেক্টরকে হত্যার পর প্রতিজ্ঞা করেছেন হেক্টরের মরদেহ যেন ট্রয়বাসী নিয়ে গিয়ে উপযুক্ত মর্যাদায় সমাহিত করতে না পারে। ট্রয় সেনারাও প্রচন্ড বিক্রমে করতে চেষ্টা করলেন। গ্রিক যোদ্ধা প্যাট্রোক্লাসের মৃতদেহ উপযুক্ত মর্যাদায় শোভাযাত্রা করেছেন একিলিস। হোমার তার কাব্যে আন্তষ্টিক্রিয়ার বিষয়টি উপস্থাপন করেছেন প্রাচীন গ্রীসের প্রথা অনুযায়ী। প্রাচীন গ্রীসে মৃতদেহ সৎকার করা হতো শোভাযাত্রা সহকারে এবং এ উপলক্ষে নানা প্রতিযোগিতার আয়োজন করা হতো। স্বাভাবিকভাবেই প্রাচীন গ্রীসের আন্তষ্টিক্রিয়ার এই রীতিটির ইলিয়াড মহাকাব্যে ছায়াপাত ঘটেছে। অগ্নি বা আগুন। ইলিয়াড মহাকাব্যে অগ্নি ক্রোধ ও প্রতিহিংসার প্রতীক হিসেবে ব্যবহৃত হয়েছে প্রায় ক্ষেত্রেই। কাব্যের শুরুতেই একিলিসের অগ্নির মতো ক্রোধে জ্বলে ওঠার বিষয়টি প্রত্যক্ষ করা যায়। এছাড়া বীর যুদ্ধের অস্ত্র সূর্যলোকে অগ্নিশিখার মতো ঝলসে ওঠা কিংবা যুদ্ধের ময়দানে বীর যোদ্ধার অগ্নিস্ফুলঙ্গের মতো ধাবিত হওয়া। অষ্টম পর্বে আমরা দেখতে পাই যে ট্রয় সেনারা তাদের নগর পাশের প্রান্তের বিশাল বিশাল অগ্নিকুণ্ড অর্থাৎ জেলে সারা রাত সতর্ক প্রহরায় নিযুক্ত, অর্থাৎ সারা জ্বালিয়েছেন, আগুন দিয়ে জ্বালিয়ে তেনারা পাহারা দিচ্ছেন। তাদের সেই অগ্নিকুণ্ড গ্রিক সেনাদের শঙ্কিত করছে গভীর রাতে। এছাড়া অগ্নি কাব্যে শক্তিমত্তা ও ধ্বংসের প্রতীক হিসেবে এসেছে। এখন আমরা আলোচনা করব রিলিজিয়ন অ্যান্ড এথিক্স ইন হোমার্স এলিয়েট, অর্থাৎ ধর্ম দর্শন হোমার এলিয়েটে কিভাবে আলোচনা করা হয়েছে। হোমার তার এলিয়েট কাব্যে আকিয়ান যুদ্ধ অর্থাৎ গ্রিক পক্ষ ও ট্রজান সমাজের ধর্ম ও নৈতিক দর্শনের চিত্র তুলে ধরেছেন। এই শুরু থেকেই পাঠক গ্রিক ও ট্রজন দুটো সমাজেরই ধর্ম, দর্শন, লোকাচার ও লোক বিশ্বাস ইত্যাদি সম্পর্কে জানতে শুরু করে। বিশেষ করে ট্রয় যুদ্ধ চলাকালে এই ধর্মীয় বিশ্বাস, আচার অনুষ্ঠান ব্যাপক ভূমিকা রাখে। তবে সে সময়ের পৃথিবীতে উন্নত জাতি হিসেবে তাদের ধর্মীয় বিশ্বাস ছিল অত্যন্ত হাস্যকর।
এ ব্যাপারে আমি তাদের দেবদেবীদের নিয়ে লেখা নিবন্ধ আলোচনা করেছি। যাই হোক, দেবদেবীদের উদ্দেশ্যে পশু উৎসর্গ, প্রার্থনা এবং নানা ধর্মীয় আচার অনুষ্ঠান পালন করতে দেখা যায় দুপক্ষেই তাদের আরাধ্য দেবদেবীদের খুশি করার জন্য তাদের কাছে বিভিন্ন সময়ে প্রার্থনা এবং নানা দ্রব্য উৎসর্গ করতে থাকে। গ্রিক বীর অ্যাগামেমননকে দেবরাজ জিউসের উদ্দেশ্যে হৃষ্টপুষ্ট বলদ, অর্থাৎ খুবই সুস্থ সবল বলদ উৎসর্গ করতে দেখা যায়। এমনকি অ্যাগামেমনন যুদ্ধযাত্রার শুরুতেই যখন সমুদ্রপথে যাত্রাকালে বায়ুর অভাবে অর্থাৎ বাতাসের অভাবে গ্রিক যুদ্ধ জাহাজগুলো অচল হয়ে থাকে, তখন সেগুলোকে সচল করার জন্য নিজ কন্যা ইফিজিনিয়াকে দেবতাদের উদ্দেশ্যে বলি দেন। আপনারা এটা দেখতে পারবেন যে স্কালাইসের অ্যাগামেমনন নাটক আছে ওইখানে, এটা আমি আলোচনা করেছি, যে অ্যাগামেমননের সামারি অবশ্য আমি দিয়ে দেবো এখানে, আপনারা দেখে নিতে পারেন। গ্রিক পক্ষের বীর প্যাট্রোক্লাসের মৃত্যুর পর তার চিতায় 12 জন বন্দী ট্রয়ের মধ্যে পড়ানো হয়। এই যে উৎসর্গের উদ্দেশ্য দেবতাদেরকে খুশি করা। গ্রিক এবং ট্রোজান দুই পক্ষেরই বিশ্বাস ছিল যে আত্মার কোনো মৃত্যু নেই। মানুষের দৈহিক মৃত্যুর পর আত্মাগুলো হ্যাডিসে প্রবেশ করে। আর যদি ধর্মীয় বিষয়গুলো পালন না করা হয় তবে তারা যত্রতত্র ঘোরাফেরা করতে পারে। আত্মার উদ্দেশ্যে কোনো কিছু উৎসর্গ না করলে সে আত্মা কখনোই শান্তি লাভ করে না, এটি তাদের বিশ্বাস ছিল। যুদ্ধে কোনো বীর নিহত হলে তার শেষ কৃত্য সমাপন করা হয় জাঁকজমক সহকারে শোভাযাত্রা করে। এর প্রমাণ পাই আমরা গ্রিক বীর প্যাট্রোক্লাসের মৃত্যুতে। তার মৃতদেহ শোভাযাত্রা সহকারে নানাবিধ উপচারে সাজিয়ে চিতায় তোলা হয়। ইলিয়েট চরিত্রগুলো দেবতাদের প্রতি খুবই শ্রদ্ধাশীল, কিন্তু যখনই কোনো দেবতা কারোর বিপক্ষে চলে যান তখনই সে দেবতা তার আস্থা হারান। দেবী অ্যাফ্রোদিতি আর যুদ্ধ দেবতা অ্যারিস যখন ডায়োমিডাসের বিপক্ষে সরাসরি যুদ্ধে নেমে ডায়োমিডাসকে আক্রমণ করেন, তখন ডায়োমিডাস দুজনকে আঘাত করে বসেন। একিলিস যখন জ্যান্থাস নদীতে নেমে ট্রয় সেনাদের হত্যা করেছিলেন, তখন জ্যান্থাস নদী আক্রমণ করে বসেন একিলিসকে। একিলিসও এই নদীর সাথে মরণপণ লড়াইয়ে মেতে ওঠেন। পুরো ইলিয়েট মহাকাব্যে দেখা যায় দুপক্ষের বীর সেনানায়করা যখনই কোনো সমস্যায় পতিত হয়েছে তখনই তাদের নিজস্ব ইষ্ট দেবতাকে খুশি করার জন্য নানা কিছু উৎসর্গ করেছে। দেবদেবীরাও প্রত্যক্ষ কিংবা পরোক্ষভাবে তাদের এই সেই পূজা উপচার গ্রহণ করে তাদেরকে সহায়তা প্রদান করার জন্য এগিয়ে এসেছেন। অ্যাকর্ডিং টু দিস এপিক, এই এপিক অনুযায়ী কিন্তু আমি এগুলো বর্ণনা করছি। এই বিষয়টা আমরা কাব্যের শুরুতেই দেখেছি। গ্রিক সেনাবাহিনীরা ট্রয় শহরের পাশেই অ্যাপোলোর দেবতার মন্দির দখল ও দুই সুন্দরী নারী ব্রেসিয়াস ও মন্দিরের পুরোহিত ক্রাইসিসের কন্যা ক্রাইসিসকে অপহরণ করে নিয়ে আসে। তখন অ্যাগামেমনন তাকে নিজের রক্ষিতা হিসেবে গ্রহণ করে। ক্রাইসিস তখন নিজের কন্যাকে ফিরে পাওয়ার জন্য তাকে অনেক উপঢৌকন দেয়। সে রাজি না হওয়ায় সে দেবতা অ্যাপোলোর কাছে নালিশ দেয় ও উপঢৌকন দিয়ে খুশি করে। অ্যাপোলো তখন গ্রিক শিবিরে মড়ক সৃষ্টি করে যাতে অ্যাগামেমনন তাকে ফিরে দিতে বাধ্য হয়। তো এই ছিল হোমার এলিয়েট, যেটি সামারি অ্যানালিসিস, থিমস, মোটিভস, স্যাম্বলস, রিলিজন, এথিক্স, বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করলাম খুবই সংক্ষেপে। তো আজ এই পর্যন্ত।